শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার, অতি উৎসাহী ছিলেন ডিবির হারুন। ট্রাইব্যুনালে দায় স্বীকার রাজসাক্ষী মামুনের। আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক, এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে, এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয়, এটা কমপ্লিটলি আদালতের বিষয়। নিম্ন আদালতে বিচারকদের নিয়ন্ত্রণের ভার ফিরল সুপ্রিম কোর্টের হাতে। 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ হাইকোর্টের। দেশ ছাড়লেও ষড়যন্ত্র ছাড়েনি শেখ হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরা থেকে খাল খনন কর্মসূচি শুরু বিএনপির। এবি পার্টি, নাগরিক ঐক্য সহ 7 দল ও হেফাজত নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। পিআর দাবি, ইসলামী আন্দোলনের বিরোধিতা এলডিপির। এবং ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের। ফরহাদ ইস্যুতে শুনানি কাল। উমামার প্যানেলের শুনছিলেন শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। স্বাগত জানিয়ে দিচ্ছি এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি তানজিলা খান মিম। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেছে হাইকোর্ট। এই অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকারের পুরো আমল জুড়ে বিচার বিভাগে চলেছে দ্বৈত শাসন। বিচার বিভাগে ছড়ি ঘোরাতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এ অবস্থায় শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জের মুখে পড়ে। এর প্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 27 অক্টোবর রুল জারি করে হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করা হয় বুধবার। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। এখন থেকে এই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে 31টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। কাজেই সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং এর ফলশ্রুতিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, 3টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। হাইকোর্ট রায়ে আরও বলেন, 72-এ প্রবর্তিত সংবিধানের 116 অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না দেশের বিচার বিভাগ। এই রায়ে 1972 সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত আসলো। এতে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের আর কোনো সুযোগ থাকলো না বলে জানান রিটকারী আইনজীবী। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। এ রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, বিচার বিভাগ নিয়ন্ত্রণের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই থাকা উচিত। এই দাবির পক্ষে শক্ত অবস্থান নেবার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার পদত্যাগে বাধ্য করে দেশ ছাড়া করে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে।
সর্বোপরি এই রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে বিচার বিভাগ মুক্ত হবার পথ সুগম হল। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয় বলে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, লিথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকেই। মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন। এমন তথ্য উঠে আসে রাজসাক্ষীর জবানবন্দিতে। বাকিটা জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যখন রাজসাক্ষী হলেন, তখন থেকেই আলোচনা শুরু কবে তিনি ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক এই পুলিশ প্রধান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানে সাবেক পুলিশ প্রধান মামুন বলেন, 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। 2014 সাল থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও কথা বলেন আব্দুল আল মামুন। সাবেক আইজিপি জবানবন্দিতে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। জবানবন্দিতে মামুন বলেন, ভিন্ন মত ও সরকারের জন্য হুমকি এমন ব্যক্তিদের ধরে আনা হতো র্যাব 1-এর গোপন বন্দিশালায়, যার নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কখনো কখনো নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত 15 বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। জবানবন্দির এক পর্যায়ে মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা হয়। নিজের দায় স্বীকার করে আন্দোলনে নিহত ও আহত পরিবারের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ প্রধান। সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার রাজসাক্ষী মামুনের জবানবন্দি শেষ হওয়ায় বুধবার তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ 35 জন সাক্ষ্য দিয়েছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় যমুনার 7 দল ও এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করছে বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে আসলে এখানে একটা পার্লামেন্ট গঠিত হচ্ছে, ফলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে, তার প্রতিনিধিদের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে। এই ক্ষেত্রে এই আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই হবে। ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না। হ্যাঁ, বিপ্লবের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু তখন একটা পার্লামেন্ট লাগে। নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশও, বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান কিংবা ইত্যাদি গঠন করতে পারেনি। ফলে গণভোটই করেন আর যে কিছুই করেন, কিন্তু অর্ডিন্যান্সও করে, তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না। অতএব আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন, জনগণের আশাকাঙ্ক্ষার প্রকৃত রূপায়ণ ঘটাতে পারে।
সামনে শোনেন, সামনে শোনেন না আপনি, সামনে শোনেন, সামনে শোনেন। আমাদের এই প্রস্তাব ছিল, আমাদের দলদের দিক থেকে, গণসংহতি আন্দোলনের দিক থেকে আমরা এই কমিটির সমন্বয় কমিটির প্রস্তাবটি তুলেছি। মনিটরিং সমন্বয় কমিটি অন্যান্য দল এটা সমর্থন করেছেন। যেটা হচ্ছে যে এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কথা বলেন। তিনি বলেছেন আপনাদের প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি তার প্রত্যেকটা নোট নিয়েছেন এবং তারা বসবেন এবং তারপর তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতা, যমুনার 7 দল ও এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে ব্রিফিং করছিলেন বিভিন্ন দলের নেতারা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারত থেকে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ভোট নিয়ে অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সপ্তাহব্যাপী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল র্যালি। জনদুর্ভোগ বিবেচনায় র্যালির পরিবর্তে নেওয়া হয় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন উত্তরা ১৫ নম্বর সেক্টরের খাল পরিষ্কার করেন উত্তরের নেতাকর্মীরা। কার্যক্রম পূর্ব সমাবেশে মির্জা ফখরুল নেতাকর্মীদের প্রতি স্লোগানের রাজনীতি না করে কাজ করার আহ্বান জানান। বলেন, ভারত থেকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করব। এর আগে মহানগর দক্ষিণের আয়োজনে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ভোট নিয়ে অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকবে। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। দেশীয় অর্থনীতি আজকে যেমন দেউলিয়া, লক্ষ কোটি, সেদিন শুনেছি 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখন শুনছি কয়েকদিন আগে পেপারে এসছে 22 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। তো বিএনপির 5 বছরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচারের কাহিনী তো আর আওয়ামী লীগ বলতে পারেনি, আওয়ামী লীগ সমর্থিত যে অর্থনীতিবিদরা আছে তারাও বলতে পারেনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই বাংলাদেশকে চালানো যাবে বলেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। হাসিনাকে দিয়ে যে সহজে, যে আনন্দে তারা দেশ চালাতে পেরেছে, তারেক রহমান থাকলে সেইভাবে দেশ চালানো যাবে না। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের সাইবার বুলিং নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল আর ছাত্র শিবির। ডাকসু নির্বাচন বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করে ঢাবি ছাত্রদল। আর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে বের হতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর এদিকে বিকেলে ইশতেহার ঘোষণা করে উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। বাকিরা জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ডাকসু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সাইবার বুলিং, কুরুচিপূর্ণ মন্তব্য, হুমকি সহ নানাভাবে আক্রমণের শিকার হচ্ছেন নারী প্রার্থীরা।
মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় ডাকসু বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি। ছাত্রনেতারা বলেন, ডাকসু ও জাতীয় নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের লাল কার্ড দেখানো হবে। আবার এদিক যদি আমরা প্রচার প্রসারণায় ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমাদের নারী নিপীড়নকারী, নারী নির্যাতনকারীর বিপক্ষে আমরা দাঁড়াতে পারছি না। আমরা কোথায় যাব? এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টি করলো কে? পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। এদিকে ডাকসু বাতিলের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিবিরের ঢাকা মহানগর শাখা। এ সময় ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন বানচালে লন্ডন থেকে নির্দেশনা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা। লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। যারা আমাদের আলেম ওলামা হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গুম, আইনাকর, নির্যাতন, নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্ডার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। মঙ্গলবার বিকেলে ডাকসু নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এই ইশতেহারগুলো কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সাথে কথা বলে, ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রেখে চেম্বার জজ আদালতের আদেশ বহালের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। অতীতের দেয়া যে স্টে আদেশ আছে চেম্বার কোর্টের, স্টে আদেশ বহাল থাকবে। আর আগামীকালকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গভাবে ডাকসু নির্বাচন সংক্রান্ত আলোচনা চিফ জাস্টিসের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। আমি মনে করি না নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে, এটা আমি মনে করি না। কারণ আমি মনে করি নির্বাচনের প্রস্তুতি শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও হল সংসদের প্রার্থীরা 9 সেপ্টেম্বর নির্বাচন চায়। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 800 থেকে 1000 জনকে আসামি করে মামলা হয়েছে। চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, বৈঠকটি আর কতক্ষণ চলতে পারে এবং সিন্ডিকেট সভায় কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? বিকেল 3টার দিকেই মূলত সিন্ডিকেট সভা শুরু হয়। আমরা একটু আগে জানতে পেরেছি 6:50-এর দিকে সভা শেষ হয়েছে, তবে এখনো পর্যন্ত সিদ্ধান্তগুলো জানানো হয়নি। অফিসিয়াল যে প্রসিজিওরগুলো আছে সেগুলো শেষ করে হয়তো 8টার দিকেই সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে, আমরা এমনটি জানতে পেরেছি। তবে সিন্ডিকেট সভায় যারা অংশগ্রহণ করেছেন তাদের কারোর সাথে আমরা কথা বলে, কয়েকজনের সাথে কথা বলেছি। ঘটনার যতটুকু আমরা আঁচ করতে পেরেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গ্রামবাসীর যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব নিরসনের জন্য বেশ কিছু তারা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সকল অভিযোগ করা হয়েছিল যেগুলো যুক্তিসঙ্গত সেগুলোর সমাধান করার বিষয়েও তারা কথা বলেছেন। হয়তো সেটাই আমরা কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। আপনাকে বলে রাখি যে আপনি যেমনটি বলছিলেন যে এই ঘটনার পর আজকে দ্বিতীয় দিনে এসেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা বিভাগে যিনি ডেপুটি রেজিস্ট্রার রয়েছেন বাদী হয়ে তিনি হাটহাজারী থানায় একটি মামলা করেছেন, যেখানে 95 জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি 800 থেকে 1000 জনকে অজ্ঞাত
খ্যাতনামা আসামি করেই এই মামলা করা হয়েছে, যার কারণে আমরা দেখেছি যারা গতকাল থেকে যে সকল শিক্ষার্থী এবং সংগঠন বিক্ষোভ করছিল তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, যদিও তারা বলছেন এত বড় একটি ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এত বড় বিশাল একটা ঘটনার রূপ নিয়েছে, যেখানে প্রশাসন চাইলে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে সেটি ঘটনাকে অনেক বেশি ছোট অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু সেটি তারা করেনি, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা দায় নিতে হবে। এবং কিছু কিছু সংগঠনের নেতারা বলছেন যে ভিসি থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডিকে কিন্তু পদত্যাগ করতে হবে এই ঘটনার ইস্যুতে। এবং আরও বেশ কয়েকটি সংগঠন সংবাদ সম্মেলন করে তারা 6 দফা দাবি তুলে ধরেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 144 ধারা যেটি একদিন বাড়ানো হয়েছে সেটি আজ রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। সেক্ষেত্রে যৌথ বাহিনী তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক ভবনের থেকে সবশেষ তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার আশ্বাসে 6 ঘন্টা পরে রেলপথ থেকে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, তবে আলোচনা ফলপ্রসূ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ। আপনার থেকে জানতে চাই যে আলোচনা শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, আর কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনায় বসছেন শিক্ষার্থীরা, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? অনেক টানা 2 দিন ধরে কিন্তু কম্বাইন্ড ডিগ্রি সহ বিভিন্ন দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা সকালে যেটা দেখতে পেরেছি যে জব্বারের মোড় এলাকায় সকাল 11টার দিকে তারা বিভিন্ন হলের যে শিক্ষার্থী রয়েছেন তারা এসে রেলপথ অবরোধ করেন এবং পরবর্তীতে প্রায় 6 ঘন্টা পর সেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে যেটা শিক্ষার্থীরা বারবারই সকাল থেকে যেটা আমাদেরকে জানাচ্ছিল যে তারা একটি ফলপ্রসূ আলোচনা চান শিক্ষক সহ প্রশাসনের সঙ্গে। সেই আলোচনার মধ্য দিয়ে এই একটি সুষ্ঠু সমাধান তারা চান এবং যেই সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আলিম তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্তভাবে একটি মুক্ত আলোচনার ডাক দিয়েছেন এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরাও সেই আলোচনায় সাড়া দিয়েছেন। কৃষি অনুষদের ডিন ভবনের যে সম্মেলন কক্ষে ইতিমধ্যেই শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। এখানে উপাচার্য থাকবেন, শিক্ষক থাকবেন, প্রশাসনের কর্মকর্তারা থাকবেন, তাদের সঙ্গে একটি মুক্ত আলোচনা হবে এই সংকট থেকে আসলে কীভাবে নিরসন করা যায়। টানা 36 দিন ধরে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটেছে শিক্ষার্থীদের উপর যে অতর্কিত হামলার ঘটনা, তারপর থেকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন এবং তারও ফলশ্রুতিতে একেবারে কিন্তু অচল অবস্থা ধারণ করে। আমরা দেখতে পেরেছি দুপুরের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় পূবালী ব্যাংকের যে শাখাটি রয়েছে সেটি এখানে শিক্ষার্থীরা তালা দেন এবং প্রশাসনিক ভবন সেখানে তালা দেন, পাশাপাশি যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানেও কিন্তু তালা দেন। পুরোপুরি আর্থিক যে লেনদেন সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আসলে শিক্ষার্থীরা যেটা বারবারই আসলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে একটি ফলপ্রসূ আলোচনা কীভাবে করা যায়। আমরা বিকেল 4টার পরে প্রফেসর ডক্টর আব্দুল আলিমের সঙ্গে আমরা সাংবাদিকরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা হামলা করেছে তাদেরকে নিরূপণের জন্য তারা 6 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন এবং কমিটির পর সেখান থেকে আসলে কারা হামলা করেছে সেটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে। তো আমরা জানতে পেরেছি যে তাদের যে 6 দফা রয়েছে, যে কম্বাইন্ড ডিগ্রি সহ যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু ভিতরে আলোচনা হচ্ছে। ভিতরে আলোচনার শেষে কিন্তু আমরা আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। অনেক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার শিক্ষার্থীদের যে আন্দোলন তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী ইমতিয়াজ। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করতে টানা 2য় দিনের অভিযানে 50 থেকে 60 একর জমির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাথর। অভিযানের সময় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দখলদারদের ছোঁড়া ইটের টুকরায় আহত হন এক পুলিশ সদস্য। মন্তোষ বেতগুর প্রতিবেদন। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করতে একে একে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। অভিযানের শুরুতেই বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী। দখলদারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন এক পুলিশ সদস্য।
স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের দখলে থাকা 50 থেকে 60 একর জমি উচ্ছেদে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ি দিয়ে পথ আটকে দেওয়া হয়, এমনকি প্রবেশপথে তালাও লাগানো হয়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ও প্রশাসন। আটক করা হয় 3 জনকে, জব্দ করা হয় বিপুল পরিমাণ পাথর। আরএস মূলে ওনারা দখল উচ্ছেদ করতেছে, কিন্তু আরএস মূলে এখানে কোনো আরএস এর নদীর জায়গা কোনো খালি ছিল না। ইভেন আপনারা যদি ট্রেস ম্যাপগুলো দেখেন, আরএস বিএচ এই জিনিসগুলো যদি দেখেন আপনারা আরো স্পষ্ট হবেন, কিন্তু ওনারা কোনোভাবে আমাদের জায়গার কাগজগুলো দেখতে চাচ্ছে না। আমরা নিয়োগপ্রাপ্ত 4 জন ম্যাজিস্ট্রেট আছি, তাদের তত্ত্বাবধানে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। অভিযানটা কোন রুটে হবে এটা মূলত বিআইডব্লিউটি নির্ধারণ করছে। গতকালকে আমরা একটা সাইডে করেছি, আজকে আরেকটা সাইডে করব। অভিযান আরো 2 দিন চলবে, তো এটা রুটটা বিআইডব্লিউটি ঠিক করে নেবে। বিআইডব্লিউটিএ জানায় উচ্ছেদ হওয়া জায়গার ওপর দিয়েই নির্মাণ করা হয় 595 মিটারের একটি বক্স গার্ডার সেতু। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের বিআইডব্লিউটি এর সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। এখানে দেখা যাচ্ছে যে কিছু পাথর, তারপরে এই সমস্ত উনি অনেক বৃক্ষরোপণ করেছেন, বাট এইখানে অ্যাকচুয়ালি আমরা এই বৃক্ষ দিয়ে একটা ঢাল তৈরি করার চেষ্টা করছেন। মূলত হাইকোর্টের নির্দেশে 4 মাসের মধ্যে বাকখালী নদীর তীর দখলমুক্ত করার প্রেক্ষিতে সোমবার থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযান চলবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত। এখন কক্সবাজার। গাজীপুরে অভিযানের সময় দখলদারদের তোপের মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের ওপরে হামলা চালানো হয়, এতে আহত হন 2 জন। বেলা 11টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আশফাকুল হকের নেতৃত্বে 1 নম্বর সিএনবি এলাকায় অভিযান চালানো হয়। আর এই সময় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। আর এই সময় দোকানদারদের তোপের মুখে পড়েন অভিযানের কর্মকর্তারা। আর বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের উপরে হামলা চালানো হয়, আর এতে আহত হন অভিযানে অংশ নেয়া 2 জন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগে আপত্তি নেই বলে জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ধারাবাহিক বৈঠকের 3য় দিনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে শুনানিতে অংশ নিয়ে এই কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান। অন্যদিকে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল সিকিউরিটি ইসলামী ব্যাংক বলছে একীভূত না করে 1 বছর সময় দিলে ঘুরে দাঁড়াতে পারবে তারা। প্রাথমিক ব্যয় হিসেবে একীভূত করতে 5 ব্যাংকের ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। একীভূত ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। আরও জানাচ্ছেন দিলওয়ার দোলন। 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের মূলধন ঘাটতি, খেলাপি ঋণ এবং আমানত সংকটের বোঝা সামলাতে না পারায় কেন্দ্রীয় ব্যাংক একীভূতের পরিকল্পনায় ব্যাংকগুলোর সঙ্গে চলছে শেষ পর্যায়ের বৈঠক। এসব ব্যাংকের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ 2,86,000 কোটি টাকার বেশি। এ ব্যাংকগুলোর কোনোটির অবস্থা এতটাই নাজুক হয়েছে যে সপ্তাহে 5,000 টাকাও দিতে পারছে না গ্রাহকদের। এমন বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে ধারাবাহিক বৈঠক আহ্বান করেন। আজ অনলাইনে যুক্ত হয়ে বৈঠক করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে। এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সঙ্গে আয়োজিত বৈঠক স্থগিত হয় গভর্নরের অসুস্থতার কারণে। ব্যাংক দুটি একীভূত হতে আপত্তি জানিয়েছে। বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংকটি থেকে 38,000 কোটি টাকা নিয়েছে এস আলম। একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তারা। বাংলাদেশ ব্যাংকের যে অবজারভেশন এবং আমাদের যে অবজারভেশন সেটা আজকে আমরা একসাথে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, দেখেছি যে তাদের সাথে তাদের দৃষ্টিকোণের সাথে আমাদের দৃষ্টিকোণের কোনো পার্থক্য নাই। কেন্দ্রীয় ব্যাংক বলছে এই 5 ব্যাংকের দায় সম্পদের চেয়ে বেশি। গ্রাহকদের স্বার্থ বিবেচনা নিয়েই একীভূত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এন্ড অফ আগস্টে 8 মাসে যদি তারা একটা অগ্রগতি বা উত্থান দেখাতে পারত, তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংক ওই সিদ্ধান্তে বের হয়ে আসতে পারত, কিন্তু কোথাও কিন্তু ভালো কিছু ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান জানান, নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। 650 কোটি টাকা নিয়ে এ ফান্ড গঠন হচ্ছে। 650 কোটির একটা ফান্ড নিয়ে আমরা
যাত্রা শুরু করতে যাচ্ছি। ওভারঅল এটা ফিউচারের দিকে তাকালে বাংলাদেশে কত উদ্যোক্তা আছে তাদের মূলধন নেই, তাদের জন্য এই প্রতিষ্ঠান থেকে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তাদের জন্য ইকুইটি বিনিয়োগকারী হিসাবে ওখানে থাকবে। 5 ব্যাংক একীভূত প্রক্রিয়ার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। একীভূত হলে এ 5 ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে এই সদ্য সমাপ্ত আগস্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন এই মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে একযোগে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শম্পা বিশ্বাস জানাবেন বাকিটা। চলতি বছরের জুলাই এবং আগস্টে ডেঙ্গু বেড়েছে সমান তালে, আর তখনই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন এবার সেপ্টেম্বর মাসের শুরুতে বাড়তে পারে ডেঙ্গু আক্রান্তের হার। সেই প্রতিফলনই যেন আগস্টের শেষ দিনে। চলতি বছর একদিনে রেকর্ড 568 জন শনাক্ত হয় গত 31 আগস্ট। এদিন মৃত্যু হয় 4 জনের। বরাবরই বিশেষজ্ঞরা বলেছেন ডেঙ্গু প্রতিরোধে আরো জোরালো ভূমিকা নিতে হবে সিটি কর্পোরেশনকে, না হলে মারাত্মক হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার পরামর্শ তাদের। আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের কোনো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করা নেই, সব বড় বড় হাসপাতালে। গ্রামাঞ্চলে আছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। দ্বিতীয় মাধ্যমিক পর্যায়ের আছে, বা ওটা প্রাথমিকও বলতে পারে, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল আছে, আর অধিকাংশ জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তাহলে এইটা ওখানে যদি আপনি রোগীদের আস্থা পায়, সেখানে চিকিৎসা করতে ব্যবস্থা থাকে, তাহলে তো বড় বড় ঢাকার এবং চট্টগ্রামে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর ভিড়টা হয় না। তবে বারবার বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তার পরেও টনক নড়েনি সেবা সংস্থাগুলোর। দিন দিন ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় তা প্রমাণ করে। এমন পরিস্থিতিতে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মত, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার। পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। শুধুমাত্র আপনি পানি জমার পাত্র পরিষ্কার না, মানে সার্বিকভাবেই অপরিচ্ছন্ন পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। এই হাজার হাজার স্বেচ্ছাসেবক ছাত্র তরুণদেরকে যদি 3 থেকে 5 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, বা 1 দিনের প্রশিক্ষণ যদি দেন, এই যারা কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ এবং পরিবেশবিদ, তাহলে তারা চমৎকার কাজ করতে পারবে। চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 31,476 জন, আর মৃত্যু হয়েছে 122 জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। পুতিন কিংকে পাশে রেখে বিশ্বকে নতুন বার্তা দিতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ উপলক্ষে চীনের বিশাল কুচকাওয়াজে পুতিন ও কিমের উপস্থিতি থেকে এভাবেই দেখছেন বিশ্লেষকরা। কুচকাওয়াজে অংশ নিতে সুরক্ষিত ট্রেনে চড়ে বেইজিং পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরই মধ্যে সেখানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য বিশ্ব নেতারা। সানজিদা ইসলাম তন্নির প্রতিবেদন। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার চীনের ইতিহাস ও শক্তির প্রতীক, যেখানে বুধবার প্রদর্শিত হবে শি জিনপিংয়ের শক্তি ও অত্যাধুনিক সামরিক সক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় উপলক্ষে বুধবার চীনের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮০তম বিজয় দিবস। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গাঢ় সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে মঙ্গলবার ভোরে পিয়ংইয়ং থেকে বেইজিংয়ে পৌঁছান কিম জং উন। সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইসহ আরও অনেক শীর্ষ কর্মকর্তা। প্রায় ৬৪ বছর পর চীনের কোনো সামরিক প্যারেডে অংশ নিচ্ছেন উত্তর কোরিয়ার কোনো নেতা। চীনের বিশাল প্যারেডে অংশ নিতে বেইজিংয়েই অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিয়ানজিনে এসসিও সম্মেলনে অংশ নিতে আগেই চীনে পৌঁছান তিনি। চীনা প্রেসিডেন্ট শির কূটনীতির বড় সাফল্য ধরা হচ্ছে কিম পুতিনের উপস্থিতিকে। পুতিন ও মোদিকে সঙ্গে নিয়ে এসসিও সম্মেলনে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিনপিং। বিশ্ববাসীর চোখ এখন বিশাল প্যারেডের দিকে। বিশ্লেষকদের মতে পুতিন আর কিমকে পাশে বসিয়ে বিশ্বকে নতুন বার্তা দিতে যাচ্ছেন শি জিনপিং। একে পশ্চিমা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন অনেক বিশ্লেষক। পশ্চিমা নেতাদের উপস্থিতি না থাকলেও ইরান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা চীনের এই উদযাপনে অংশ নিচ্ছেন। সানজিদা ইসলাম তন্নি, এখন, বিশ্ব।
এবার খেলার প্রসঙ্গ, আসন্ন বিসিবি নির্বাচনকে নাটকীয়তা মোড় দিলেন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন খোদ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর এর আগে বিভিন্ন সময়ে স্বল্প মেয়াদে দায়িত্ব নিয়েছেন জানালেও এবার শুল পাল্টে দিয়েছেন তিনি। দেশের ক্রিকেটের স্বার্থের জন্যই কাজ করার জন্য এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আমিনুল ইসলাম বুলবুল নামটা দেশের ক্রিকেট ইতিহাসের গর্বিত অংশ। কারণটা সবার জানা। এরপর দেশের ক্রিকেটে বুলবুলের লম্বা বিরতি। আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন, সফল হয়েছেন, অর্জন করেছেন আইসিসি কর্তাদের আস্থা। বিশ্ব ক্রিকেটে গুরু দায়িত্ব পালন, সম্মান, মর্যাদা সবকিছুই ছিল হাতের নাগালে। তবু কি যেন নেই এর শূন্যতা, হাহাকার। একাধিক সাক্ষাৎকারে বিসিবির হয়ে কাজ করার আগ্রহ আকুতি প্রকাশ করলেও অজানা কারণে লম্বা সময় ডাক পড়েনি তার। অবশেষে বিসিবির নেতৃস্থানীয় পর্যায়ে পালাবদল আর ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কয়েক মাস আগে অনেকটা আকস্মিকভাবেই বিসিবি সভাপতির দায়িত্ব দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি এসেছেন টি-20 খেলার জন্য। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার, তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। তবে সময়ের পরিক্রমায় পরিস্থিতি পাল্টেছে। সময় গড়ানোর সাথে সাথে বুলবুল বিসিবির যাবতীয় সমস্যার গভীরে ঢুকেছেন, চাক্ষুষ করেছেন নানান প্রতিবন্ধকতা। এবার তাই সুর পাল্টে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন বুলবুল। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। বিসিবি নির্বাচন নিয়ে হইচই বেড়েছে ক্রিকেট পাড়ায়। কদিন আগেও বিসিবি নির্বাচন ছিল বলতে গেলে তারকা শূন্য। তবে কিছুদিন আগে তামিম ইকবালের ঘোষণার পর আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করার ঘোষণা দেয় এবার বোর্ডের পরিচালনা কমিটি নির্বাচন বাঁক নিল নতুন মোড়ে। ক্রিকেট প্রেমীরা এখন দেশের প্রথম সেঞ্চুরিয়ানের সাথে দেশসেরা ওপেনারের মধুর লড়াই দেখার অপেক্ষায়। আরিফুল ইসলাম সাহাব, এখন। আর এর মধ্য দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার অতি উৎসাহী ছিলেন ডিবির হারুন। ট্রাইব্যুনালে দায়ের স্বীকার রাজসাক্ষী মামুনের। আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক, এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে, এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয়, এটা কমপ্লিটলি আদালতের বিষয়। নিম্ন আদালতে বিচারকদের নিয়ন্ত্রণের ভার ফিরল সুপ্রিম কোর্টের হাতে। 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ হাইকোর্টের। দেশ ছাড়লেও ষড়যন্ত্র ছাড়েনি শেখ হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তরা থেকে খাল পরিচ্ছন্নতা শুরু বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত দলগুলোর। ষড়যন্ত্র রুখতে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের জোর। ডাকসু নির্বাচনে সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের। ফরহাদ ইস্যুতে শুনানি কাল, উমামার প্যানেলের ইশতেহার। শেষ করছি এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/tv।